সুপ্রিয় ইকো কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আমিও আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তো পড়ালেখা তোমাদের কেমন চলছে? অবশ্যই ভালো আশা করছি, কেন সামনে আবার যারা একাদশ শ্রেণীতে তোমাদের আবার টিউটোরিয়াল পরীক্ষা, অবশ্যই একটু পড়াশোনা করবে, সব বিষয়ে ভালো মতো প্রতিদিন একটু পড়াশোনা করবে। তো আজকে এই অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের কৃষি। আজকে আমাদের এই বাংলাদেশের কৃষি অধ্যায় থেকে আলোচনার বিষয় মূলত কি কি, দেখো আমরা আজকের আলোচ্য বিষয়গুলো জেনে নেই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কৃষি পণ্যের বিপণন কি। আসলে কৃষি পণ্যের বিপণন কি বা কাকে বলে বা বলতে কি বুঝো, এটা একটা আমরা জানবো। তারপরে কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো কি কি, আসলে কৃষি পণ্যের বিপণন এর ক্ষেত্রে মূলত কি কি সমস্যা দেখা দেয়। তারপরে হচ্ছে কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায়গুলো কি কি, এবং কৃষি পণ্য বিপণন ব্যবস্থার ক্ষেত্রে যে আসলে যে সমস্যাগুলো বিদ্যমান রয়েছে, এই সমস্যাগুলো আসলে কি কি ভাবে আমরা সমাধান করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথমেই আমরা আগে আলোচনা করব যে কৃষি পণ্যের বিপণন কি। আসলে কৃষি পণ্যের বিপণন কি? কৃষি পণ্যের বিপণন বলতে বোঝায় কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে। কৃষি পণ্যের ক্রয় বিক্রয় ও বাজারজাতকরণ ব্যবস্থাকে কৃষি পণ্যের বিপণন বলে। দেখো আমি এখানে লিখেছি তোমাদের যে কৃষি পণ্যের বিপণন কি। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। অর্থাৎ আমরা এরূপ ভাবেও বলতে পারি যে কৃষি পণ্যের বিপণন বলতে বোঝাচ্ছে যে একজন উৎপাদনকারী একটি পণ্য উৎপাদন করে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যে কার্যকলাপ বা কার্যক্রম পরিচালিত হয়, এই ব্যবস্থাটাই হচ্ছে মূলত কৃষি পণ্যের বিপণন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আশা করছি তোমরা কৃষি পণ্যের বিপণন কথাটি বুঝতে পেরেছ। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্য উৎপাদন করে ক্রয় বিক্রয় সম্পাদন ও বাজারজাতকরণ ব্যবস্থাটাকে বোঝায়। অর্থাৎ একটি পণ্য উৎপাদন করে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যে কার্যক্রমটা পরিচালিত হয়, সেটাই হচ্ছে কৃষি পণ্যের বিপণন। তো এবার আমরা জানবো আসলে কৃষি পণ্যের বিপণন এর সমস্যাগুলো কি কি। আসলে কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে মূলত কি কি সমস্যা দেখা দেয়। তো দেখো কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো কি কি। যে কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো হলো, 1 নম্বর কৃষকের দারিদ্র্য। কৃষকের দারিদ্র্য বলতে অবশ্যই বাংলাদেশের কৃষকেরা অত্যন্ত দরিদ্র। হ্যাঁ, তারপর হচ্ছে এই দরিদ্রের কারণে কৃষকেরা ফসল ওঠার সঙ্গে সঙ্গে মূলত ফসল ফলাদি বিক্রি করতে বাধ্য হয়। দেখে তারা উচিত বা ন্যায্য মূল্য পায় না, নামমাত্র মূল্যে তারা বিক্রি করতে বাধ্য হয়। অতএব কৃষি পণ্য বিপণনের অন্যরূপ একটা সমস্যা হচ্ছে আমাদের কৃষকের দারিদ্রতা, তারপর অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অতএব বাংলাদেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এখনো আদৌ বিশেষ একটা উন্নত নয়। দেখে এই উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার কারণে ফসল উঠায় দেখা গেল যে নির্দিষ্ট একটা জায়গাতে যদি নিয়ে যায় বা দূর দূরান্তে কোনো বাজারে নিয়ে গেলে বিক্রি করলে এটা হচ্ছে একটা উচিত বা বেশি মূল্য পাবো, মূলত এটা আসলে করা যায় না পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার কারণে। যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে অত্যন্ত নাজুক বললেও চলে। অতএব আমরা বলতে পারি আমাদের দেশের পরিবহন ব্যবস্থা যেহেতু উন্নত, ফলে দরিদ্র কৃষকের জন্য এটি অত্যন্ত একটি শ্রমসাধ্য ও ব্যয়বহুল হয়ে পড়ে কৃষকের জন্য, যা বহন করতে বা করা তাদের পক্ষে মূলত সম্ভব নয়। যে দূরে এক জায়গায় যদি নিয়ে যাওয়া হয় তাহলে খরচটাও বেশি পড়ে। তাহলে অপ্রতুল আবার তারপরে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে অপ্রতুল বাজার ব্যবস্থা। অপ্রতুল বাজার ব্যবস্থা বলতে হচ্ছে কৃষি পণ্যের বেশিরভাগই গ্রামীণ বা প্রাথমিক বাজারে কেনাবেচা হয়। যেহেতু প্রাথমিক ও গ্রামীণ বাজারে কেনাবেচা হয়, এই বাজারের ভূত ও কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য মূলত
আমরা বলতে পারি অবকাঠামো খুবই দুর্বল। তাছাড়া টোল ও চাঁদা দেওয়ার কারণে কৃষকেরা পণ্যদ্রব্য বিক্রয়ের নিট দাম সেটা নিট দাম মূলত কম পায়। সেক্ষেত্রে চাঁদা দেওয়ার কারণে কৃষকেরা পণ্যদ্রব্য বিক্রয়ের নিট দামটা আসলে কম পায়। বাজারে আমি বিক্রি করতে নিয়ে গেলাম, দেখে গেল চাঁদা দিতে হচ্ছে, টোল দিতে হচ্ছে, সেক্ষেত্রে ওই চাঁদা দেওয়ার ফলে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাকা যদি ওখানে চলে যাচ্ছে, অতএব যেটা প্রকৃত মূল্য তা থেকে আমি 2-4 টাকা বা কিছু 10 টাকা কম পাইলাম। এটা মূলত হচ্ছে আমাদের অপ্রতুল একটা বাজার সুবিধা। তারপরে হচ্ছে 4 নম্বর পয়েন্ট, গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। আসলে আমাদের দেশে বা দেখা যাবে বিভিন্ন এলাকায় গুদামজাতকরণের অসুবিধা রয়েছে। কেন? যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিত্তশালী ব্যবসায়ী, এমনকি রাষ্ট্রীয়ভাবেও আমরা বলতে পারি যে কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে গুদামজাতকরণের এখনও অভাব রয়েছে। কারণ যে এরূপ সংরক্ষণের অসুবিধার কারণে মূলত অনেক উদ্বৃত্ত ফসল অনেক সময় নষ্ট হয়ে যায়। ফলে কৃষকরা ফসলের মৌসুমেই মূলত কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হয়। যেহেতু গুদামজাতকরণ ব্যবস্থাটা বিশেষ একটা ভালো না বা গুদামজাতকরণের অসুবিধা রয়েছে, সেক্ষেত্রে আমরা বাধ্য হচ্ছি যে ফসল তোলার সাথে সাথেই ফসলগুলো আসলে বিক্রি করে দেওয়ার জন্য, যেহেতু আমরা সংরক্ষণ বা গুদামজাতকরণ করে রাখতে পারছি না। তারপরে হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ। তাহলে আমরা বলবো যে কৃষিপণ্য বিপণনের অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ। কেন? যে বাংলাদেশের সর্বত্র মূলত ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবহৃত করা হয়, এর ফলে কৃষকরা মূলত প্রতারিত হয়। তারপরে প্রশ্ন হচ্ছে আরেকটা আমাদের দেখবো, তারপরে আরেকটা কারণ কি, যে শিক্ষার অভাব। শিক্ষার অভাব বলতে হচ্ছে যে আমাদের দেশের কৃষকরা অবশ্যই অশিক্ষিত বা খুব কম শিক্ষিত, ফলে ফটকা কারবারের জটিলতা ও বৈদেশিক বাজারের গতি প্রকৃতির সঙ্গে তারা একেবারেই মূলত অপরিচিত। তো এক্ষেত্রে অশিক্ষিত কৃষক পণ্যের তথ্য সম্পর্কে আসলে মূলত অজ্ঞাত থাকে। তাহলে আমরা বলতে পারি যে শিক্ষার অভাব কৃষি পণ্যের বিপণন এর সমস্যার অন্যতম আরেকটি সমস্যা। তারপরে সরকারি নীতির অভাব। অতএব আমরা বলতে পারি তারপরেটা আছে যে সরকারি নীতির অভাব, যে বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে যে সরকারি নীতির অভাব। কেন? যে বাংলাদেশের কৃষি পণ্যের বাজার সংগঠিত ও নিয়ন্ত্রণের জন্য সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। যেহেতু সরকারের কোনো বাজারজাতকরণ ব্যবস্থার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে নিয়ম নীতি নেই, সেক্ষেত্রে মূলত এটি আরেকটি অন্যতম সমস্যা কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে। তো মূলত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো বলতে আমরা এই সমস্যাগুলোকেই জানলাম। তো এখন বিষয় হচ্ছে যে কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো যে রয়েছে, এখন এই সমস্ত সমস্যা আমরা কীভাবে দূর করতে পারি বা কীভাবে দূর করতে পারি, এটাই হচ্ছে মূলত এখন আমরা আলোচনা করব যে বাংলাদেশে কৃষিজাত পণ্য সমস্যার সমাধানে মূলত কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? আমরা বলবো যে কৃষি পণ্য বিপণনের সমস্যার সমাধানের উপায় 1 নম্বর হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যেহেতু আমাদের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার একটা বিশেষ ভালো বা পরিবেশ নেই, সেক্ষেত্রে আমাদের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাটা অবশ্যই উন্নত করতে হবে, যেন কৃষকেরা এক স্থান থেকে অন্য স্থানে সহজে ভালোভাবে পরিবহন ও যাতায়াত করে নিয়ে যেতে পারে এবং সেখানে ভালো একটা বাজারে যেখানে তারা ন্যায্য মূল্য পাবে সেখানে পণ্য বিক্রয় করতে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করতে হবে। তারপরে পর্যাপ্ত ঋণ সরবরাহ নিশ্চিতকরণ। আমাদের হচ্ছে কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের আরেকটি অন্যতম কারণ আমরা এভাবে বলতে পারি যে সমস্যা সমাধান, যে স্বল্প সুদে ঋণদানের সুযোগ সুবিধা উদ্দেশ্যে মূলত বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ঋণদান সংস্থা গ্রামাঞ্চলে স্থাপন করতে হবে। কেন? আসলে গ্রামাঞ্চলে মূলত যে এই ব্যবস্থাটা এখনও প্রচলিত নয়, ব্যাংক ব্যবস্থা, সেক্ষেত্রে কৃষকেরা মূলত ঋণ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তারা বিভিন্ন প্রকার ফসলাদি
এবং আমরা যেটা বলি অর্থকরী ফসল, এই সমস্ত জিনিস তারা উৎপাদন তাদের ব্যাহত হচ্ছে, তারা উৎপাদন করতে পারছে না। তো সেক্ষেত্রে এই কৃষি ঋণের পর্যাপ্ত সুবিধা রাখতে হবে, তাহলে এই কৃষি পণ্য বিপণনের সমস্যাটা সমাধান হবে। তারপর হচ্ছে গুদাম সরবরাহ, গুদামজাতকরণের ব্যবস্থা নিশ্চিতকরণ। যে গুদামজাতকরণের ব্যবস্থাটা যেহেতু অভাব ছিল, এখানে গুদামজাত মনে করে যে বিভিন্ন এলাকায় গুদামজাতকরণ করে বা গুদাম স্থাপন করে গুদামজাতকরণের একটা সুবিধা রাখতে হবে, যেন কৃষকরা ফসল উৎপাদনের পরেই মূলত ওগুলো হচ্ছে গুদামজাতকরণ করে রাখতে পারে। দেখে আমরা নির্দিষ্ট একটা সময়ের পর যদি বিক্রি করি, তাহলে নির্দিষ্ট মূল্য অপেক্ষা মূল্য আমরা বেশি পাবো। দেখে আমাদের কৃষি পণ্য বিপণন সমস্যা সমাধানের আরও একটি অন্যতম সমাধান হচ্ছে যে গুদামজাতকরণের সরবরাহ এটা বৃদ্ধি করা। তারপরে হচ্ছে সুষ্ঠু ওজন ও পরিমাপ ব্যবস্থা। সুষ্ঠু ওজন এবং পরিমাপ ব্যবস্থা অবশ্যই আমাদেরকে করতে হবে। যে কেন সুষ্ঠু ওজন ও পরিমাপ ব্যবস্থা, যে সকল আমরা বলতে পারি দেশের সকল অঞ্চলে একই মাপের ওজন ব্যবস্থা প্রচলন করতে হবে। এর ফলে ফরিয়া ও দালালগণ কৃষকদেরকে মূলত ঠকাতে পারবে না। এই জন্য আমাদের অন্যতম আরেকটি সমস্যা সমাধানের উপায় হচ্ছে সুষ্ঠু ওজন পরিমাপ ব্যবস্থা। তারপর হচ্ছে পণ্য মূল্য নির্ধারণ। পণ্য মূল্য নির্ধারণ হচ্ছে আরেকটি কৃষি পণ্যের বিপণন এর সমস্যা সমাধানের অন্যতম আরেকটি উপায়। কিভাবে? যে আমরা বললাম এখানে পণ্য মূল্য নির্ধারণ করা। পণ্য মূল্য নির্ধারণ করা মানে সরকার কর্তৃক কৃষি পণ্যের সর্বনিম্ন মূল্য ধার্য করা হলে সেটি যাতে কার্যকর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এতে কৃষকগণ লাভবান হবে। দেখে আমাদের কৃষি পণ্যের বিপণনের সমস্যা অবশ্যই সমাধান বা দূরীভূত হবে। তারপরে উন্নত মানের পণ্য উৎপাদন। কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের অন্যতম আরেকটি উপায় হচ্ছে আমাদের হচ্ছে উন্নত মানের পণ্য উৎপাদন। কেন? যে উন্নত মানের পণ্য উৎপাদন মানে কৃষি পণ্যের ন্যায্য মূল্যের নিশ্চয়তা বিধান করতে হলে পণ্যের মান অবশ্যই আমাদেরকে উন্নত করতে হবে। এই জন্য উন্নত মানের পণ্য আমাদেরকে উৎপাদন করতে হবে। তারপর হচ্ছে আন্তর্জাতিক বাজার। তারপরে আমরা বলতে পারি আন্তর্জাতিক বাজার। অতএব আমরা বলতে পারি কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের আরেকটি অন্যতম উপায় হচ্ছে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারটা হচ্ছে কি? যে আমাদের কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য এরূপ বাজার খুঁজে বের করতে হবে, এবং যে উপরের ব্যবস্থাটি সঠিকভাবে গৃহীত হলে কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য লাভ করবে। এর ফলে তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি সব কিছুই বুঝতে পারলাম যে কৃষি পণ্যের বিপণন কি, কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো কি কি, এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান আমাদের করা যায়। তো এই টপিকসটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট একটা টপিকস। আগামী 18 তারিখে যে তোমাদের পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষা, এই টিউটোরিয়াল পরীক্ষাতে এই সমস্ত বিষয় সম্পর্কে অবশ্যই প্রশ্ন আসতে পারে। তোমরা ভালো করে এই ক্লাসটি দেখবে, মনোযোগ সহকারে শুনবে, এবং বাসায় তোমাদের যে আপন পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই পড়বে এবং ভালো মতো অনুসরণ করবে, যাতে তোমরা বিভিন্ন প্রকার প্রশ্ন এগুলো অ্যান্সার করতে সক্ষম হও। আসলে এটা ইম্পর্ট্যান্ট একটা টপিকস। মূলত বোর্ড পরীক্ষাতেও এই ইম্পর্ট্যান্স একটা টপিক্সের পরে প্রায় বরাবরই অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক্স। তাহলে আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত আমরা এই যাবৎ এখানে শেষ করছি। আগামী ক্লাস তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।